আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে তিনি কোন দেশ আগে সফর করবেন, পাকিস্তান, ভারত নাকি চীন, এবং নাকি অন্য কোনো দেশ তিনি সফর করবেন। এবং এসব আলোচনা যখন চলছিল তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি একটা বার্তা দিয়েছিলেন যে চীন অথবা ভারত সফর করবেন। এসব বিষয় নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হয়েছে, কিন্তু এখন প্রধানমন্ত্রী তার প্রথম সফর হিসেবে দুই দেশকে বাদ দিয়ে মালয়েশিয়া বেছে নিলেন। এবং মালয়েশিয়ায় তিনি কেন বেছে নিলেন, কেন তিনি ভারতে প্রথম সফরে গেলেন না? কারণ তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ভারত তাকে বারবার আমন্ত্রণ জানিয়েছে ভারত সফরের জন্য। তারপরেও তিনি কেন ভারতের আমন্ত্রণে তিনি গেলেন না? এর কয়েকটি কারণ রয়েছে। কারণ গত 17 বছর বাংলাদেশের শেখ হাসিনাকে ক্ষমতা থাকার জন্য যেই নিয়ম নীতি, যেই মেটিকুলাস ডিজাইন, যত রকমের বৈধতা সব দিয়েছে মোদি। যেই মোদি 17টি বছর তাদেরকে বৈধতা দিয়েছে এবং মোদির নিয়ন্ত্রণেই এই বাংলাদেশ চলতো। এবং বেগম খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছিল, সেটাও কিন্তু একটা মোদির মেটিকুলাস ডিজাইন এবং ভারতের একটা মেটিকুলাস ডিজাইন। যেই কারণে তারেক রহমান মনে করেন যে ভারত সফর তার জন্য যে সফল হবে এবং তার জন্য যে ভালো হবে সেই বিষয়ে তিনি দেখছেন না। কারণ গত 17 বছর তারা জোরপূর্বকভাবে একটা দলকে ক্ষমতায় রেখে গণতন্ত্রকে হরণ করেছে এবং বাংলাদেশের মানুষের বিপক্ষে তারা গেছে। এটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। গণঅভ্যুত্থানের সময় দেখেন প্রতিটা জায়গায় মানুষ কিন্তু স্লোগান দেয় এবং দিল্লি না ঢাকা, কিন্তু এই দিল্লি এবং মানে ভারতকে মানুষ আর বন্ধু দেশ হিসেবে চায় না। কারণ বাংলাদেশের মানুষ যাকে চায় এবং বাংলাদেশের মানুষ কি চায়, বাংলাদেশের মানুষ কিভাবে খুশি থাকবে, কিভাবে তারা তারেক রহমানের প্রশংসা করবে, এই দিকগুলো বিবেচনা করে তারেক রহমান হতে পারে তিনি মালয়েশিয়ায় প্রথম সফর বেছে নিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের মানুষ সবচেয়ে মালয়েশিয়াও কিন্তু অনেক বেশি আছে এবং মালয়েশিয়ায় অনেকে আবার যেতে পারছেন না বিভিন্ন সমস্যার কারণে। এবং মালয়েশিয়া হচ্ছে মুসলিম দেশ, যেই কারণে তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি করে এই বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়া এবং প্রবাসী ভাইদের জন্য যাতে কর্মসংস্থান বৃদ্ধি করা যায়, এই কারণে কিন্তু তিনি এই পথটা সবচেয়ে প্রথম হিসেবে বেছে নিয়েছেন। এবং এখন মোদি হতে পারে হতাশ যে মোদি এতবার আমন্ত্রণ দেওয়ার কারণেও তিনি গেলেন না, তাহলে কি মোদির চেয়েও কিন্তু বড় নেতা হয়ে গেলেন তারেক রহমান? কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে তারেক রহমানের মনে হচ্ছে যে সেখানে গেলে তিনি নিরাপদ না। কয়েকদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের সরকারের যিনি তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান, তিনি সেই দিল্লি থেকে যেই বেজ্জতি হয়েছেন, দিল্লি তার সাথে যে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে, এরপর থেকে বেশ আলোচনা হয়েছে যে বাংলাদেশের বন্ধু দেশ কখনো ভারত হতে পারে না। কারণ তারা একজন তথ্য উপদেষ্টার সাথে একজন মন্ত্রীর যেই ক্ষমতা, তার সাথে যেই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে, তাকে ভারত ঢুকতে বাধা দেওয়া হয়েছে, তার বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এতেই কিন্তু প্রমাণ হয়েছে যে তিনি ভারত যে একজন স্বার্থের জন্য বন্ধু এবং তারা আসলে প্রকৃত কোনো বন্ধু দেশ না। আজকে মালয়েশিয়া সফর প্রথম যাওয়ার কারণে সারা বাংলাদেশের মানুষের কাছেও তারেক রহমান প্রশংসিত হচ্ছেন এবং তিনিও যাতে প্রবাসীদের জন্য ভালো কিছু করা যায় সে বিষয়েও তিনি ভাবছেন এবং সেখানে যাবেন যাতে বাংলাদেশ থেকে আরও লোক গিয়ে সেখানে কর্মসংস্থান করতে পারে এবং দুই দেশের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। এর জন্য অনেকগুলোই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং আলোচনা হবে এবং চুক্তি হবে, যেই কারণে প্রথম সফর হিসেবে মালয়েশিয়া বেছে নিলেন। আর মালয়েশিয়া বেছে নেওয়ার কারণে আজকে দেখেন সারা বাংলাদেশের মানুষের কাছে তিনি প্রশংসিত হচ্ছেন। তারেক রহমান বাংলাদেশে আসার পর থেকে তিনি যেইভাবে প্রশংসিত হচ্ছেন, যেইভাবে মানুষের ভালোবাসা পাচ্ছেন, এইভাবে তিনি যদি এগিয়ে যান হয়তো বাংলাদেশের নয়নের মণি হয়ে থাকবেন। যেভাবে বেগম খালেদা জিয়া ছিল, যে মানুষের কাছে এত প্রশংসিত, তিনি কারা নির্যাতন করেছেন, হয়রানির শিকার হয়েছেন, তবুও এই আওয়ামী লীগের কাছে মাথা নত করে নাই। কিন্তু আজকের বর্তমান সরকার যিনি আছেন, তিনি এমন এমন উদ্যোগ নিচ্ছেন, এমন এমন কাজ করছেন
যেগুলো মানুষ এখন বিশ্বাস করছে, প্রশংসা করছে, এবং তার যে মেটিকুলাস ডিজাইন, তার যে নতুন নতুন উদ্যোগ, এইগুলাকে মানুষ স্বাগত জানাচ্ছে। আজকে তারেক রহমান তিনি চীন এবং ভারত এই দুটাতে বাদ দিয়ে প্রথম তিনি সফর নিয়েছেন সেখানে প্রবাসী ভাইদের জন্য, প্রবাসী ভাইদের জন্য যেন ভালো ব্যবস্থা হয় এবং কর্মসংস্থান বৃদ্ধি পায়, বাংলাদেশ যেন বেকারত্ব দূর হয় এবং তারা যেন খুব সহজেই অল্প টাকার মধ্যেই বিদেশে পৌঁছাতে পারে। এবং তারপরে তিনি হয়তো সেখান থেকে চীন সফরে যাবেন এবং চীন সফরে গিয়ে হয়তো চীনের সাথে বাংলাদেশের সাথে একটা ব্যবসা বাণিজ্য এবং ভালো সম্পর্ক তৈরি হয়। এর জন্য কিন্তু তিনি সেই পথটা বেছে নেবেন। আজকে যখনই তারেক রহমান বিদেশে সফরের দিকে যাচ্ছেন তখনই ভারত কিন্তু হতাশ হয়ে যাচ্ছে, কারণ তারা বারবার চেষ্টা করেছিল যে শেখ হাসিনাকে যেভাবে মেটিকুলাস ডিজাইন দিয়ে নিয়ন্ত্রণ করেছে, যেভাবে অবৈধ ক্ষমতাকে তারা মানে স্বাগত জানিয়েছে এবং তারা সমর্থন জানিয়েছে, এবং আওয়ামী লীগকে ক্ষমতা থাকার জন্য যত রকমের নীলনকশা সব তৈরি করেছে ভারত, এবং ভারতের গোয়েন্দা সংস্থায় দিয়েই কিন্তু এই বাংলাদেশ চালানো হতো। এবং বাংলাদেশের উপরে যেভাবে ছাত্র জনতা এবং মানে আলম ওলামাদের উপর এবং বিএনপি নেতাকর্মীর উপর যেভাবে আক্রমণ চলতো, সেটা কিন্তু ভারতেরই একটা অংশ এবং ভারতেরই একটা মেটিকুলাস ডিজাইন। আজকে সেই ভারত চাচ্ছে যে বাংলাদেশের সাথে আবারও একটা ঘনিষ্ঠ সম্পর্ক হোক, আবারও একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে দুই দেশ একসাথে চলাফেরা করুক। এবং বাংলাদেশের নতুন যিনি হাই কমিশনার হয়েছেন তিনি বলেছেন যে বাংলাদেশ এবং ভারত তারা যদি এককভাবে চলে, মানে দুই দেশে বন্ধুত্ব সম্পর্ক যদি চলে, তাহলে দেখা যাবে যে বিশ্বের মাঝে একদিন উঁচু হয়ে দাঁড়াবে। কিন্তু দেখেন, এই বাংলাদেশের মানুষ একদিন এমনিই কিন্তু বিশ্বে দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আজকে দেখেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছেন। এটা এই বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়, এবং বাংলাদেশ যে আস্তে আস্তে মাথা উঁচু দিয়ে দাঁড়াবে বিশ্বের দরবারে, এবং তারেক রহমান সেই পদক্ষেপগুলো আস্তে আস্তে নিচ্ছেন। কিভাবে সামরিক শক্তিকে শক্তিশালী করা যায়, কিভাবে বিভিন্ন বাহিনীকে নিয়ন্ত্রণ করে একটা শক্তিশালী রাষ্ট্র পরিণত করা যায়, এবং প্রতিটা মানুষের যে অধিকার, সে অধিকার থেকে যেন বঞ্চিত না হয়, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা থেকে শুরু করে, এবং প্রতিটা জায়গায় একটা শিশু বেড়ে ওঠা এবং একজন সাধারণ নাগরিক তারা যেই সুবিধাগুলো পেয়ে সরকারের কাছে পেয়ে যেন তারা উপকৃত হতে পারে, এবং এই বাংলাদেশটা যেন বিদেশের আদলে গড়ে উঠতে পারে। এর জন্য তারেক রহমান বিভিন্ন ধরনের পদক্ষেপ, বিভিন্ন ধরনের উদ্যোগগুলো নিচ্ছেন। আজকে মালয়েশিয়ায় তার সফরে মালয়েশিয়ার যারা প্রবাসী আছেন তাদের জন্য হয়তো একটা সৌভাগ্যের বিষয়, এবং যারা বাংলাদেশে এই মুহূর্তে আছেন যে 2 বছর বা 3 বছর হচ্ছে যারা মালয়েশিয়ায় যেতে পারছেন না বা যাওয়ার কথা চিন্তা করেছেন, টাকা দিয়ে রাখছেন কিন্তু বিভিন্ন সমস্যার জটিলতার কারণে যেতে পারছেন না, তাদের জন্য একটা খুব খুশির খবর বলে আমি মনে করি। কারণ যখনই তিনি যাবেন, হয়তো যে বিষয়গুলো সমস্যা ছিল এবং বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে যে সমস্যাগুলো এতদিন ছিল, যাতে এই সমস্যাগুলো আর না থাকে এবং দুই দেশের মধ্যে একটা ভালো সম্পর্ক হয় এবং বিশ্বের দরবারে এগিয়ে যেতে পারে। এবং তারেক রহমান চাচ্ছে যে তিনি যেই দেশগুলো সফর করবেন সেই দেশের জন্য বাংলাদেশের স্বার্থ থাকে, এবং বাংলাদেশের সরকার যেন কিছু নিয়ে আসতে পারে, সেখানে ঘুরতে গিয়ে না, সেখানে দেশের মানুষের জন্য যেন কিছু করতে পারে। ওই দেশের সরকারের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে বাংলাদেশে কিভাবে বেকারত্ব দূর করা যায়, কিভাবে বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি বৃদ্ধি করে আরও বাংলাদেশকে প্রসার আরও শক্তিশালী করা যায়। যেমন চীনের যেই বাংলাদেশে যে কাপড়গুলো আসছে, বাংলাদেশের যে গার্মেন্টস শিল্পগুলো, সেটা কিন্তু চীন সাথে একটা ভালো সম্পর্ক আছে, যাতে চীনের সাথে আরও ভালো সম্পর্ক তৈরি করে কিভাবে এই মানে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বৃদ্ধি করা যায় এবং বাংলাদেশে যে কর্মসংস্থান সেইগুলো যেন বৃদ্ধি করা যায়, তার জন্য যত রকমের নিয়ম নীতি সব কিছু কিন্তু চালু করতে চাচ্ছেন তারেক রহমান। এমনকি তারেক রহমান বারবার বলেছে যে মালয়েশিয়ার সাথে আমাদের যে সম্পর্কটা হবে সেটা হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, এবং চীনের সাথে যে সম্পর্কটা হবে এটা হচ্ছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করা, এবং বাংলাদেশের যেমন সীমান্তের যেই আপনার সীমান্তে কাঁটাতারের বেড়া হতে পারে এবং পদ্মার যেই
ব্রিজ পদ্মার যে নির্মাণ, এবং আপনারা জানেন আরো বিভিন্ন বিষয় নিয়ে, মানে বাংলাদেশে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো এবং বাংলাদেশে যে মেডিকেল কলেজ বা বাংলাদেশের যে হাসপাতাল, ভালো হাসপাতাল যেটা চীনের উদ্যোগে দেওয়া হয়, এবং এমন একটা সম্পর্ক যেন চীনের সাথে হয়। সবাই ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট করে।